Welcome to Vivas One Educational Foundation, your gateway to success. Explore classes in UPSC, Defense, WBCS, Combined Course, CAT, CLAT, and many more. Subscribe now for expert guidance and quality education. Hello everyone, good morning. My name is Advocate Surjit Nam. আর আজকে আমি এসেছি ভিভাস ওয়ান এডুকেশন ফাউন্ডেশনে। তো আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে চর্চা করব সেটা হলো ল অফ টর্টকে নিয়ে। তো আপনারা ভালো মতো জানেন যে আপনাদের সামনে ক্ল্যাট এক্সাম চলে আসছে এবং আপনারা তার জন্য প্রিপারেশন নিচ্ছেন। তো যেই সাবজেক্টসগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে বা ল সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণরূপে আপনাদের জন্য। আজকে আমরা জানবো যে আমরা যদি ল নিয়ে পড়াশোনা করতে চাই, কিছু জানি বা না জানি, আমরা এতটুকু জানি যে দু ধরনের ল হয়, একটা সিভিল ল, একটা ক্রিমিনাল ল। এবার এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? দেখুন, সিভিল ল অ্যাকচুয়ালি কিছু রাইটস অ্যান্ড রেমেডিসকে নিয়ে কথা বলে, সেই ক্ষেত্রে আবার ক্রিমিনাল ল আমাদেরকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সেট আপ করে দেয়, ল সেট আপ করে দেয়, যেগুলো যদি আমরা অমান্য করি বা আমরা যদি সেগুলোকে না মেনে চলি তাহলে আমাদের পেনাল্টি বা আমাদের পানিশমেন্ট পেতে হয়। তো ল অফ টর্ট যে সাবজেক্টটিকে নিয়ে আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওটিতে ডিসকাশন করব, সেই সাবজেক্টটি অ্যাকচুয়ালি হলো সিভিল ল এর একটি অংশ। সিভিল ল তো একটু আগে আমি আপনাদের বললাম যে আপনার যদি অধিকার থাকে এবং কোনো রকম ভাবে যদি আপনার কোনো অধিকার নষ্ট হয় তার ক্ষতিপূরণ আপনি পেয়ে যাবেন। তো ল অফ টর্টের দ্বারা এই বিষয়গুলি আমি জানবো। এই যে TORT টর্ট, এই টর্ট শব্দটি এসেছে একটা ল্যাটিন শব্দ টর্টাম থেকে, যার অর্থ টু টুইস্ট। ইংরেজি সমসাময়িক শব্দের সাথে যদি আমি এর মিনিং মেলাতে যাই তাহলে WRONG রং মানে কিছু ভুলকে বোঝায়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার অ্যাকশন বা ওমিশনের দ্বারা অপোজিট কোনো পার্সনের লিগ্যাল রাইট ভায়োলেশন করে এবং তার একটা ড্যামেজ হয়, যে ড্যামেজটা আনলিকুইটেড ড্যামেজ, এবং তার এই যে ড্যামেজটা হলো সেটা ব্রিচ অফ কন্ট্রাক্ট বা ব্রিচ অফ ট্রাস্টের থেকে যদি না হয়ে থাকে তাহলে আমি সেটাকে টর্ট বলে স্বীকার করতে পারি। এবার আপনাদের মনে কিছু প্রশ্ন আসবে যে স্যার অ্যাক্ট অ্যান্ড ওমিশন জিনিসটা কি? অ্যাক্ট মানে হলো অ্যাকশন, মানে আপনি কোনো কিছু করলেন, আর ওমিশন মানে আপনাকে কিছু লিগ্যাল ডিউটি বলা হয়েছিল করার জন্য, সেটি আপনি পালন করতে পারলেন না, তার জন্য অপোজিট কোনো পার্সনের লিগ্যাল রাইট যেটা তার আইনত অধিকার সেটা নষ্ট হলো এবং তার একটা ড্যামেজ হলো যেটা আনলিকুইটেড বলতে বোঝায় এমন ক্ষতি যেটা আপনি নির্ধারণ করতে পারছেন না বা পূর্ব নির্ধারিত নয় কতটা ক্ষতি হতে পারে, সেটাকে বলে আনলিকুইটেড ড্যামেজ। এবং এই যে ঘটনাগুলো ঘটলো এটা যেন ব্রিচ অফ কন্ট্রাক্ট বা ব্রিচ অফ ট্রাস্টের থেকে একদমই না হয়ে থাকে। এবার এই যে টর্ট, এই টর্টের জন্য বেসিক্স দুটো এসেনশিয়ালস হয়। প্রথম হলো আপনার লিগ্যাল ড্যামেজ, আপনার হলো অ্যাক্ট অ্যান্ড ওমিশন। এবার আমি আপনাকে বলি অ্যাক্টের বিষয় যদি আমি বলতে চাই, দেখেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সাপোজ কথার কথা কোনো একটা গাড়ি এসে আপনাকে ভুলবশত ধাক্কা মেরে দিল বা আপনি পড়ে গেলেন, তা আপনার যে ক্ষতি হলো আপনি সাথে সাথে তাকে বলবেন যে দেখেন আমার যা ক্ষতি হয়েছে আপনি আমাকে ক্ষতিপূরণ দিবেন, আপনি স্বাভাবিকভাবে তাই বলে থাকবেন। তো এটা হলো ওই অ্যাক্টের জন্য হওয়া ক্ষতিটা। আর ওমিশন যে বিষয়টা রয়েছে সেখানে আপনি একটা লিগ্যাল ডিউটি বা রেসপন্সিবিলিটি আপনার ছিল, আপনি সেটা পালন করলেন না বলে একজনের ক্ষতি। যদি আমি এক্সাম্পল দিই, একটা শিশু উদ্যান মানে একটা পার্ক, সেই পার্ককে দেখাশোনা করার দায়িত্ব সেই পার্ক অথরিটির। এবার সেই পার্কের মধ্যে একটা বিষাক্ত গাছ আছে, একটা বাচ্চা যে বুঝতে পারলো না সেখানে একটা বিষাক্ত গাছ, সে কি করলো সেখান থেকে সেই বিষাক্ত ফলটি দেখে পেরে খেয়ে মারা গেল। তো এইবার সেই বাচ্চাটি যে মারা গেল এটা রেসপন্সিবিলিটি কে নেবে? অবশ্যই সেই পার্কের অথরিটি। কেন? বিকজ সেই পার্ক অথরিটির রেসপন্সিবিলিটি ছিল সেই গাছটিকে হয় বাচ্চাদের থেকে দূরে রাখা অথবা সেই গাছটিকে কেটে ফেলা বা কোনো রকম ভাবে তাকে যেন বাচ্চারা সেই গাছের সংস্পর্শে না আসে সেদিকে নজরদারিতে রাখা। কর্তৃপক্ষ সেটা কাজ করতে যেহেতু পালন করতে পারেনি, রেসপন্সিবিলিটি পালন করতে পারেনি, তা সেই ক্ষেত্রে তার কম্পেনসেশন তাকে পেমেন্ট করতে হয়, যেটা সচরাচর আপনারা দেখেও থাকেন অনেক সময় যে অনেক দুর্ঘটনাতে অনেক ক্ষতিপূরণ দিতে হয় কেন আমাদের থেকে নেগলিজেন্সের জন্য যেটাকে বলে থাকে। আচ্ছা, এইবার আসি আমি ড্যামেজে। দেখুন ড্যামেজ দু প্রকারের হয়, একটা লিকুইডেড একটা আনলিকুইডেড। লিকুইডেড মানে হলো যে ড্যামেজটা আপনি নির্ধারণ করতে পারবেন, আর আনলিকুইডেড মানে যেটা আপনি জানেন না যে আপনার কতটা ক্ষতি হয়েছে। ল অফ টর্ট আপনাকে এন্টারটেইন করে আনলিকুইডেড ড্যামেজকে নিয়ে। যদি আপনার ক্ষতি আনলিকুইডেড ড্যামেজ হয় তাহলেই সেটা ল অফ টর্ট হবে, কিন্তু যদি আপনার লিকুইডেড ড্যামেজ হয় তাহলে কিন্তু সেটা সিভিলের অন্য কোনো লয়ে এন্টারটেইন হতে পারে, কিন্তু ল অফ টর্টের দ্বারা সেটা এন্টারটেইন হবে না। এবার এখানে দুটো ম্যাগজিনস দিয়ে খুব সুন্দর করে বোঝানো হয়েছে, একটা হলো ইনজুরিয়া সাইন ড্যামনাম, একটা ড্যামনাম সাইন ইনজুরিয়া। ইনজুরিয়া সাইন ড্যামনাম বলতে পরিষ্কার করে বোঝায় যে আপনার
কোনো রকম আইনত অধিকার নষ্ট হচ্ছে, আপনার ক্ষতি হতেও পারে নাও হতে পারে, কিন্তু অধিকার নষ্ট হয়েছে। এটাতে একটা ল্যান্ডমার্ক কেস রয়েছে, অ্যাশবে ভার্সেস হোয়াইট। এখানে একজন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার যে ভোট দিতে যাচ্ছিল, তাকে একজন রিসাইডিং অফিসার ভোট দিতে দেয়নি, তাকে ভাগিয়ে দিয়েছে যে না, তোমাকে আমি ভোট দিতে দিব না, তুমি যাও। তা এই ক্ষেত্রে তার একটা আইনত অধিকারটা নষ্ট হলো। কেন? সে যেহেতু একজন প্রাপ্তবয়স্ক নাগরিক, তার ভোট দেওয়া তার সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে, তাহলে সে অবশ্যই ভোট দিতে পারে। তাকে ভোট দিতে না দেওয়া তার অধিকার নষ্ট। এবং যে রাজনৈতিক দল বা পলিটিক্যাল পার্টিকে সে ভোট দিতে চেয়েছিল, সেই পলিটিক্যাল পার্টিটা যদি সেই ভোটের জন্য যদি হেরে যেত, তাহলে আজকে সেই ড্যামেজটাও হতো। জিতে গেছে ধরেন, তার ভোট না দেওয়ার পরেও তার পলিটিক্যাল পার্টি জিতে গেছে, তার সেরকম কোনো ড্যামেজ হয়নি, কিন্তু তার আইনত অধিকার নষ্ট, এবং সেটাও এক প্রকারের ড্যামেজই বোঝায়। তো সেটাকে ইনজুরিয়াস অ্যান্ড ড্যামনাম বলে। এখানে আপনি যদি ল অফ টর্টের আপনি যদি আর কে বাঙ্গিয়ার বইটি পড়েন, তাহলে ওখানে আপনি আরেকটি কেস পাবেন, যে কেসটি হলো আপনার ভীম সিং ভার্সেস জম্মু অ্যান্ড কাশ্মীরের কেস। ভীম সিং, যিনি একজন এমএলএ ছিলেন, তিনি যাচ্ছিলেন অ্যাসেম্বলি সেশন অ্যাটেন্ড করতে। পুলিশ উইথাউট এনি রিজনেবল কজ তাকে অ্যারেস্ট করে, এবং উইথিন 24 আওয়ার্স যে লিগাল প্রসিডিংস গুলো রয়েছে, ম্যাজিস্ট্রেটের সামনে তাকে পেশ করা, অ্যারেস্টের রিজনস বলা, এগুলো তার সাথে কোনো কিছুই কনসিকুয়েন্সেস হয়নি। তো তাহলে বেসিক্যালি তার আর্টিকেল 21 ইন্ডিয়ান কনস্টিটিউশনে যেটা বলে রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি, তার সেই ক্ষেত্রে ভায়োলেশন হয়েছিল। এছাড়াও তার বেসিসে সুপ্রিম কোর্টে হেভিয়াস কর্পাস রিট পিটিশন, যেটা আর্টিকেল 32-তে মেনশন রয়েছে, যে বিনা কারণে যদি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়, তাকে মুক্তির জন্য যে আমরা রিট পিটিশন ফাইল করি, সেটা হলো হেভিয়াস কর্পাস। এই হেভিয়াস কর্পাস পিটিশন জমা করানো হয়, তো সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেয় যে হ্যাঁ, তাকে ছেড়ে দেওয়া হবে, এবং তার এই যে মান সম্মান হানি, সময় নষ্ট, এই যে যাবতীয় যা ক্ষতি হয়েছে, তার অধিকার নষ্ট এবং তার আনলিকুইটেড ড্যামেজের জন্যে জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ অথরিটি তাকে 50,000 টাকা জরিমানা দিতে বাধ্য হবে। এরপরে যদি আমি আসি ড্যামনাম সাইন ইনজুরিয়া। ড্যামনাম সাইন ইনজুরিয়ার ম্যাক্সিমসটা যেটা হলো, পরিষ্কার করে আমাদের বোঝায় যে আপনাদের ক্ষতি হবে, কিন্তু আপনার আইনত অধিকার কোনো নষ্ট হবে না। আপনি আইনত অধিকারের দিক থেকে কোনোভাবেই আপনার নষ্ট করা হচ্ছে না, কিন্তু আপনার ক্ষতি আপনাকে করতে হচ্ছে। এটাতে একটা খুব ছোট্ট একটা এক্সাম্পল আমি দিচ্ছি। এখানে একটা কেস আপনি পাবেন বইয়ে, যদি আপনি যান, তাহলে ওটা হবে গ্লস্টার গ্রামার স্কুল কেস। কেসটা যদি আমি খুব সাধারণভাবে বলি, ধরেন আমি অন্যরকমভাবে আপনাদের বুঝাই। আপনার বাড়িতে আপনি একটি মুদিখানা দোকান খুললেন, আপনার বাড়ি, আপনি মুদিখানা দোকান খুলতে পারেন, আপনার পাড়ার কিছু কাস্টমার আপনার থেকে জিনিসপত্র কেনে। এবার বিপরীত বাড়িতেও একজন ব্যক্তি সেই মুদিখানা দোকান খুললো, অবশ্যই পাড়ার কিছু কাস্টমার তার দোকানেও শিফট হবে, আপনার ক্ষতি হলো। কিন্তু আপনি কি আইনতভাবে কোনো তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবেন? যদি নিয়েও থাকেন, কোনো কিছুই হবে না। কেন? এই ক্ষেত্রে আপনার কোনো আইনত অধিকার নষ্ট হয়নি। হ্যাঁ, আপনার ক্ষতি নিশ্চয়ই হয়েছে, কিন্তু সেটা লিগ্যাল ড্যামেজ নয়। কেন কি, আপনি যেরকম আপনার বাড়িতে মুদিখানা দোকান বলেন, চাই স্কুল বলেন, আপনি খুলতে পারেন, বিপরীত ব্যক্তিও তার প্রপার্টির মধ্যে যা ইচ্ছা তাই করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার যদি কোনো রকম কোনো লস হয়, তাতে আপনি কিন্তু কোনো রকমভাবে পদক্ষেপ নিতে পারবেন না। এটা ড্যামনাম সাইন ইনজুরিয়া। এক্ষেত্রে আপনার ক্ষতি তো হচ্ছে, কিন্তু আপনার আইনত অধিকার কোনো নষ্ট হচ্ছে না। তো এটা খুবই সিম্পল, যেখানে আমি আপনাকে খুব সহজ ভাষায় এক্সপ্লেন করলাম যে ল অফ টর্ট বলতে কি বোঝায়, এবং এখানে টর্টের এসেনশিয়ালস গুলো কি। তার মধ্যে আমি আপনাদের বোঝালাম দুটো ম্যাগজিনস, যেটা হলো ইনজুরিয়াস অ্যান্ড ড্যামনাম এবং ড্যামনাম সাইন ইনজুরিয়া। আশা করি এইটি আপনি খুব ভালো করে বুঝতে পেরেছেন। এরপরে যদি আমি যাই আমাদের ল অফ টর্টের সেকেন্ড টপিকে, তাহলে এখানে আমরা পেয়ে থাকি কিছু জেনারেল ডিফেন্স। অ্যাকচুয়ালি আমাদের সাধারণভাবে আমরা বলি যে সিভিলে আমরা যখন কারোর বিরুদ্ধে মামলা করি, সেটাকে বলে সু, আর ক্রিমিনালে যদি আমি কারোর বিরুদ্ধে মামলা করি, সেটাকে বলে হলো কেস, যেটা নর্মাল ভাষায় আমরা বলে থাকি। এরপরে যে মামলা করে, মানে যে পিটিশন ফাইল করে, তাকে আমরা বলে থাকি পিটিশনার, অ্যাপ্লিকেন্ট, বা আপনার হলেন পিটিশনার, অ্যাপ্লিকেন্ট। এবার যার বিরুদ্ধে মামলাটা হচ্ছে, তাকে আমরা বলে থাকি ডিফেন্ডেন্ট, রংডার বা রেসপন্ডেন্ট। সাধারণ ভাষায় আমরা এই শব্দগুলো প্রয়োগ করে থাকি। এরপরে যে ডিফেন্ডেন্ট রয়েছে, তার কাছে কিছু অপশনস আছে নিজেকে বাঁচানোর। এই জেনারেল ডিফেন্স তাকে এক প্রকারভাবে একটা শিল্ড প্রদান করে। আপনারা যদি দেখে থাকেন ক্যাপ্টেন আমেরিকা শিল্ড, যেটা তাকে অনেক কিছুর দিক থেকে রক্ষা করে, ঠিক এইভাবে আপনি বলতে পারেন এই জেনারেল ডিফেন্সগুলো সেই ডিফেন্ডেন্টের কাছে ওই ক্যাপ্টেন আমেরিকা শিল্ডের মতো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার এই যে জেনারেল ডিফেন্সগুলো, এগুলো কি? এগুলো হলো ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া, ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট, অ্যাক্ট অফ গড, মিস্টেক,
প্রাইভেট ডিফেন্স বা সেলফ ডিফেন্স যেটাকে আপনি বলতে পারেন, আর স্ট্যাটিউটারি অথরিটি এবং মিস্টেক অ্যান্ড নেসেসিটি। এই 8টা জেনারেল ডিফেন্স আপনি পেয়ে থাকবেন। তো 8টা জেনারেল ডিফেন্সগুলো কি কি? প্রথমত হলো আপনার ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া, সেকেন্ড আপনার প্লেন্টিভ দ্য রংডার, থার্ড আপনার ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট, ফোর্থ আপনার অ্যাক্ট অফ গড, ফিফথ আপনার প্রাইভেট ডিফেন্স, সিক্সথ আপনার নেসেসিটি, সেভেন্থ আপনার মিস্টেক, এইথ আপনার স্ট্যাটিউটারি অথরিটি। এই বেসিক 8টা ডিফেন্স আপনি পেয়ে যাবেন। যদি আপনি প্রুফ করতে পারেন, এই বেসিক ডিফেন্সগুলো আপনি শো করতে পারেন, দেন সেই কনসিকুয়েন্সেসে আপনার কোনো লাইবিলিটি হবে না ডিফেন্ডেন্ট হওয়ার পরেও। ঠিক আছে? এবার ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া, যদি আমি এগুলো খুব সাধারণ ভাষায় আপনাদের বুঝাতে যাই, তাহলে ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া বলতে বোঝায় যে কনসেন্ট নিয়ে যদি আপনি কিছু করেন। সাপোজ আপনি সামনের ব্যক্তির কনসেন্ট নিয়ে আপনি কোনো কিছু করছেন, দেন অপোজিট পার্সন আপনাকে কোনো রকম ভাবে তার জন্য পরবর্তীতে লাইবেল করতে পারবে না। যেরকম আমি উদাহরণ যদি আপনাকে দিই, এখানে একটা কেস রয়েছে, সেটা হলো পদ্মাবত ভার্সেস দুর্গা নাকিয়ার কেস। যে কেসটা খুব সিম্পল ভাবে বলে, একজন ব্যক্তি তার গাড়ি নিয়ে পেট্রোল পাম্পে গিয়েছিল তেল ভরতে। এবার দুজন অচেনা ব্যক্তি তাকে বললো যে দাদা আমাকে একটু লিফট দিয়ে দিবেন সামনে অবধি। তো ঠিক আছে, সে লিফট দিল। কোনো কারণবশত দুর্ঘটনা ঘটে গেল, সামনের চাকা হয়তো অ্যাক্সেল হুইল খুলে গেল, তাদের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো। ঘটে যাওয়ার জন্য একজন ব্যক্তি মারা গেল, একজন ব্যক্তি আহত হলো। এবার তারা গাড়ির চালক মানে ড্রাইভার এবং তার মালিকের বিরুদ্ধে কেস করলো। এখানে কিন্তু যে সুট পিটিশনটা ফাইল হবে ড্রাইভার বা ড্রাইভারের ওনারের এগেনস্টে, সেটা কিন্তু কোনো রকম ভাবে স্ট্যান্ড করবে না। এখানে জেনারেল ডিফেন্স মানে ভলেন্টারি নন ফিট ইনজুরিয়ার যে একটা জেনারেল ডিফেন্স রয়েছে, এখানে ডিফেন্ডেন্ট সেটা পেয়ে যাবে। কেন? কারণ কি এখানে কিন্তু জোর করে সেই প্যাসেঞ্জার্সকে গাড়িতে বসতে বলা হয়নি, তারা নিজের ইচ্ছায় গাড়িতে বসেছে সম্মতি দিয়ে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা খুবই সিম্পল, এখানে তারা ডিফেন্ডেন্ট পেয়ে যাবে। এবং এই উদাহরণটাই আপনি ইনএভিটেবল অ্যাক্সিডেন্টেও ইউজ করতে পারবেন। কেন? দেখুন, অ্যাক্সিডেন্ট কখনো বলে হয় না। যেই অ্যাক্সিডেন্টগুলো আপনার কনসিকুয়েন্সেস বাইস হয়ে গেছে, আপনার হাতে নেই, সেগুলোর জন্য আপনি কাউকে লাইবেল সেইভাবে করতে পারেন না। অ্যাজ অ্যান এক্সাম্পল বলি, যদি আমি ক্রিকেট খেলতে যাই, বা আমি যদি ফুটবল খেলি, বা আমি যদি মার্শাল আর্ট করি, তাহলে অবশ্যই সেখানে আমার কনসেন্ট যেরকম নেওয়া হয়েছে আমার থেকে যে আমার ইনজুরি হতে পারে, সেই ক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্টও ঘটে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি কোনো রকম ডিফেন্সের এগেনস্টে কোনো রকম পদক্ষেপ নিতে পারবো না। কেন? আমি জানি কনসিকুয়েন্সেস কি হতে পারে এটার। ক্রিকেট খেলতে গেলে ক্রিকেট গ্রাউন্ডে বল আপনার মাথাতেও লাগতে পারে, মাথা ফেটেও যেতে পারে। আপনি তাই বলে কি ব্যাটসম্যানের এগেনস্টে কেস করতে পারবেন এই বিষয় নিয়ে? পারবেন না। কারণ আপনি এখানে দুটো আসবে, এক তো এটা ভলেন্টারি নন ফিট ইনজুরি, আপনি নিজের কনসেন্টে ওখানে ক্রিকেট ম্যাচটি দেখতে গেছেন, আর দ্বিতীয়ত যে ঘটনাটি ঘটেছে সেটা একটা ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট, এটা ঘটতেই পারে। এবার প্লেন্টিভ দ্য রংডার, প্লেন্টিভ মানে যে কেস ফাইল করে, পিটিশন ফাইল করে, প্লেন্টিভ বলি আমরা। শব্দটা ভুলে গেছিলাম তখন, এখন আবার মনে পড়লো। তা প্লেন্টিভ যে রয়েছে, প্লেন্টিভ বিষয়টি হলো যে প্লেন্টিভ দ্য রংডার মানে যে মামলাটি করেছে সে নিজেও ভুল করে বসে আছে। উদাহরণস্বরূপ বলি, ভাবেন আমরা ক্রিকেট খেলছি, খেলতে খেলতে হঠাৎ বলটি পাশের বাড়িতে পড়লো। এবার আমি আপনাকে বললাম গিয়ে বলটা নিয়ে আসেন, আপনি কি করলেন? দরজা দিয়ে না ঢুকে আপনি দেওয়াল টপকে বলটা আনতে গেলেন। এবার ওই বাড়ির যে কুকুর ছিল সে আপনাকে কামড়ে দিল, আপনি ওনারের এগেনস্টে কেস করলেন, সুট পিটিশন দিলেন যে না আমার আপনার জন্য আমার ড্যামেজ হয়েছে, আপনি আমার যত ক্ষতি হয়েছে আপনি ক্ষতিপূরণ করতে বাধ্য, আমার যা মেডিকেল বিলস আছে সেগুলো আপনি পেমেন্ট করতে বাউন্ড। বাট এখানে ওনার কি বলবে? আপনি দরজা দিয়ে কেন আসলেন না? আপনি তো উইথাউট পারমিশন আমার বাড়িতে ট্রেসপাস করেছেন। তাহলে খুব সিম্পল ভাবে প্লেন্টিভ দ্য রংডার, এখানে প্লেন্টিফের নিজের ভুল রয়েছে। আশা করি বুঝতে পারলেন। অ্যাক্ট অফ গড, অ্যাক্ট অফ গড অ্যাকচুয়ালি এমন কিছু কনসিকুয়েন্সেস যেখানে মানুষের হাত নেই, যেরকম ভূমিকম্প বলতে পারেন, আপনার সুনামি বলতে পারেন, তারপর হলো ধস বলতে পারেন, ল্যান্ডস্লাইড। তো এগুলো বেসিক্সের জন্য যদি আপনার কোনো রকম কোনো লস হয়, সেই ক্ষেত্রে আপনি কাউকে কোনো হিউম্যান বিংকে লাইবেল দিতে পারবেন না। তো তারপরে যেটা রয়েছে প্রাইভেট ডিফেন্স, আপনি আপনার প্রপার্টি, আপনার বডিকে রক্ষা করার জন্য ফোর্স অ্যাপ্লাই করতে পারেন। সিম্পল, এটার জন্য যদি সামনের ব্যক্তির কোনো রকম লস হয়, তো সেই ক্ষেত্রে আপনি সেখানে একটা ডিফেন্স পেয়ে যাবেন। কেন? আপনি আপনার সেলফ ডিফেন্স বা আপনার প্রপার্টি বা বডিকে সিকিউর করার জন্য, বা কারোর বডি বা প্রপার্টিকে সিকিউর করার জন্যই আপনি ফোর্সটা অ্যাপ্লাই করেছিলেন, যার জন্য অপোজিট পার্সনের ড্যামেজ হয়েছে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হলো আপনার মিস্টেক। মিস্টেক দু রকম ভাবে রয়েছে, একটা মিস্টেক ইন ফ্যাক্ট আর মিস্টেক ইন ল। আপনি যদি ফ্যাক্টের কনসিকুয়েন্সেস ভুল জানেন বা লয়ের কনসিকুয়েন্সেস ভুল জানেন, তার জন্য যদি আপনি কোনো কিছু ভুল করে যান, সেক্ষেত্রে আপনি একটা ডিফেন্স পেয়ে যাবেন।
এছাড়া রয়েছে আপনার হলো নেসেসিটি বলতে বোঝায় যদি বড় কোনো ক্ষতিকে আটকানোর জন্য যদি আপনাকে ছোট ক্ষতি করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ডিফেন্স পেয়ে যাবেন। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। ভাবুন আপনার বাড়ির পাশে কোনো একজন ব্যক্তি বাড়ির গ্যাসটা ওপেন করে মার্কেটে চলে গেছে। এবার বাড়িতে আগুন লাগার সম্ভাবনা, চারিদিকে গ্যাসের গন্ধ, আপনি তাকে ফোন করছেন, সে পাচ্ছেন না ফোনে তাকে। এবার আপনি কি করবেন? তার আসার অপেক্ষা করবেন যে কখন সে আসবে, পাড়া প্রতিবেশী আগুনে জ্বলে যাবে, তারপরে আপনি পদক্ষেপ নেবেন? নাকি আপনি সেই মুহূর্তে কোনো রকম ভাবে তার বাড়ির দরজাটা ভেঙে ঢুকে কোনো রকম ভাবে গ্যাসটি বন্ধ করার বা দমকলকে বলে সেই জিনিসটিকে আটকানোর চেষ্টা করবেন? আপনি অবশ্যই সেকেন্ড পদক্ষেপটা নেবেন। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনি যখন ওই ব্যক্তির পারমিশন ছাড়া সে ব্যক্তির বাড়িতে প্রবেশ করছেন, আপনি ট্রেসপাস করলেন, আপনি একটা ড্যামেজ করছেন, তো সেটা আপনি একভাবে টর্ট করলেন। কিন্তু আপনি এখানে লাইবেল কেন হচ্ছেন না? কারণ আপনি একটা বড় ক্ষতিকে আটকানোর জন্য আপনি একটা ছোট ক্ষতি করছেন, যেটাকে নেসেসিটি বলে। এই ডিফেন্সটি আপনি পেয়ে যাবেন। আর স্ট্যাটিউটারি অথরিটি বলতে আপনাদের বোঝায় লিগ্যাল অথরিটি যদি কোনো স্টেপ নেয় তার এগেনস্টে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন। অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বলি ফুটপাথ কিন্তু আসলে হাঁটাচলা করার জন্য জায়গা, সেখানে কিন্তু কোনো রকম ভাবে আপনি কোনো রকম ব্যবসা বসাতে পারবেন না বা দোকান তৈরি করতে পারবেন না। এবার আমি সাধারণ ব্যক্তি হয়তো আপনার এগেনস্টে কোনো রকম ভাবে আপনাকে আমি আটকাতে বা উঠাতে পারবো না, আপনাকে উঠিয়ে ভেঙে দেওয়া নর্মালি কোনো লিগ্যাল স্টেপ ছাড়া। বাট এখানে স্ট্যাটিউটারি অথরিটি মানে মিউনিসিপ্যাল কর্পোরেশন বলেন বা মিউনিসিপ্যালিটি বলেন বা স্টেট গভর্নমেন্ট বলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট বলে, স্ট্যাটিউটারি অথরিটি এরা কিন্তু আপনাকে কিন্তু সেখান থেকে উঠিয়ে দিতে পারবে। আপনি তার এগেনস্টে কোনো পদক্ষেপ নিতে পারবেন না। কেন পারবেন না? বিকজ সেটা একটা ডিফেন্স পেয়ে যাবে তারা, স্ট্যাটিউটারি অথরিটি। আপনি এখানে দুটো ভুল করে বসবেন। এক, আপনি প্লেন্টিফ দ্য রংডার, কেন আপনি ফুটপাথের মধ্যে আপনি সেই কাজটা করছেন যেটা ইললিগাল। সেকেন্ড, স্ট্যাটিউটারি অথরিটির কাছে আপনার ডিফেন্স রয়েছে ভ্যালুয়েবল। তো এটা হলো জেনারেল ডিফেন্স অ্যাকচুয়ালি ল অফ টর্টের। এরপরে যদি আমি কিছু বেসিক টপিকসগুলো আপনাকে বুঝাই ল অফ টর্টের, সেখানে আপনার রয়েছে হলো ভাইকারিয়াস লাইবিলিটি। ভাইকারিয়াস লাইবিলিটি অ্যাকচুয়ালি এমন একটা কনসিকুয়েন্সেস যেখানে আপনি নিজের ভুলের জন্য কিন্তু লাইবিলিটি বা কম্পেনসেশন পে করছেন না, আপনি কম্পেনসেশন পে করছেন অন্যের ভুলের জন্য। এবং অন্যের ভুলের জন্য যে আপনি কম্পেনসেশন পে করবেন, এটা কেন করবেন, কখন করবেন? এমনি কি আপনি অন্যের ভুলের জন্য কনসিকুয়েন্সেস পে করবেন? না, এখানে কিছু সম্পর্ক এস্টাবলিশড হয়, যেখানে আপনি বলতে পারেন প্রিন্সিপাল এজেন্টের রিলেশন, পার্টনার্সের রিলেশন এবং মাস্টার অ্যান্ড সার্ভেন্টের রিলেশন। এই যে মাস্টার আর সার্ভেন্টের রিলেশন কিছু ক্ষেত্রে এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি রিলেশন বলেও আমরা পেয়ে থাকি। এবার প্রিন্সিপাল এজেন্টের রিলেশনশিপটা কি? অ্যাজ অ্যান এক্সাম্পল বলি, সাপোজ ধরে চলেন আমি কোনো একটা ব্যাংক, তাহলে আমি হলাম একটা প্রিন্সিপাল, আর আমার ব্যাংকে একজন কর্মচারী কাজ করে, সে হলো আমার এজেন্ট। তাহলে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি বা সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি সে যতক্ষণ ওই ব্যাংকে কাজ করছে সে কিন্তু আমাকে রিপ্রেজেন্ট করছে। তা সেই ক্ষেত্রে আমি যে ব্যাংক, আমি প্রিন্সিপাল এবং সেই ব্যক্তিটি হলো আমার এজেন্ট। এবার সেই সময়সীমার মধ্যে যদি সেই ব্যক্তি কোনো রকম কোনো ভুল করে থাকে, তাহলে আপনি কিন্তু ডাইরেক্টলি প্রিন্সিপালের এগেনস্টেই কেসটা মানে সুট পিটিশন দিবেন, কারণ প্রিন্সিপাল সেটার জন্য লাইবেল হবে। সাপোজ আপনি কোনো ব্যাংকে গেলেন, আপনি ব্যাংকে গিয়ে কথা বললেন, আপনার সাথে মিসবিহেভ হলো বা আপনাকে ফ্রড হলো বা কোনো কিছু হলো, আপনি কার এগেনস্টে পিটিশন ফাইল করেন? অবভিয়াসলি আপনি ব্যাংকের এগেনস্টে যান, প্রিন্সিপালকে লাইবিলিটি দেন, এজেন্টকেও দেন। তো এটা হলো বেসিক। কিন্তু এজেন্ট যদি তার ওয়ার্কিং আওয়ার্স এর বাইরে কোনো কিছু করে, তার জন্য কিন্তু প্রিন্সিপাল কোনো রকম ভাবে লাইবিলিটি নিবে না। যদি আপনি 10টা থেকে 5টা অবধি আমার এজেন্ট হয়ে থাকেন, 5টার পরে আপনি আমার এজেন্ট নন, তাহলে 5টার পরে যদি আপনি কোনো কিছু এমন কিছু করেন, তার জন্য কিন্তু অ্যাজ আ প্রিন্সিপাল আমার কোনো রেসপন্সিবিলিটি হবে না। যত সময়ের জন্য আপনি আমাকে রিপ্রেজেন্ট করছেন, সেই সময়ের মধ্যে যদি আপনি কোনো রকম কোনো ভুল করেন, তাহলে আপনি যেমন লাইবেল হবেন, আমিও লাইবেল হব। এটা প্রিন্সিপাল এজেন্টের বেসিক রিলেশনশিপ। এছাড়া হলো পার্টনার্সের রিলেশনশিপ। পার্টনার্সের কনসিকুয়েন্সেসে কি হয়, একটা পার্টনার সকল পার্টনারকে রিপ্রেজেন্ট করে, আবার সবাই মিলে একজনকেও রিপ্রেজেন্ট করে। তো এটা বেসিক্যালি যে আজকে আমরা 4 বন্ধুরা মিলে যদি কোনো পার্টনারশিপে বিজনেস করি এবং সেখানে একটা পার্টনার যদি সবার থেকে টাকা পয়সা নিয়ে ফ্রড করে বেরিয়ে যায়, তাহলে কিন্তু বাকি 3জন পার্টনার তার জন্য অবশ্যই লাইবিলিটি নিবে। কেন নিবে না? নিতে বাধ্য, বিকজ তারা 4 জনে একজনকে হিসাবে রিপ্রেজেন্ট করে, কিন্তু তাদের মধ্যে একটা পার্টনারশিপ রয়েছে। এরপরে যদি আমি বলি এজেন্ট মানে মাস্টার অ্যান্ড সার্ভেন্টের বিষয়, তো মাস্টার অ্যান্ড সার্ভেন্টের বিষয় এখানে খুবই সিম্পল। যদি আমার সার্ভেন্ট যে আমার বাড়িতে কাজ করে বা আমার আন্ডারে কাজ করে,
সে আমার সার্ভেন্ট যদি হয়ে থাকে, সে যদি কোনো কিছু তার ডিউরিং ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে সেম প্রিন্সিপাল এজেন্টের মতো কোনো রকম কোনো কিছু ভুল করে, তো তার জন্য মাস্টারকে অবভিয়াসলি লাইবিলিটি নিতে হবে। এখানে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর আর সার্ভেন্টের মধ্যে পার্থক্য রয়েছে। উদাহরণ আমি দিই, দেখুন, ভাবুন আপনি টোটো করে যাচ্ছেন, আপনি একটা টোটো হায়ার করলেন বা সিটি অটো বা একটা লোকাল ট্রান্সপোর্টেশন হায়ার করলেন। এবার কোনো কারণবশত সেই লোকাল ট্রান্সপোর্টেশন যদি কাউকে মেরে দিল বা ধাক্কা দিল বা কোনো রকম কোনো ক্ষতি করলো, সেই ক্ষেত্রে অ্যাজ আ প্যাসেঞ্জার আপনার কিন্তু কোনো লাইবিলিটি হবে না। কেন হবে না? কেন সেই মুহূর্তে সেই ড্রাইভারটি হলো ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, আপনি তার মাস্টার নন, সে আপনার সার্ভেন্ট নন সেই ক্ষেত্রে। কিন্তু যদি আপনার পার্সোনাল কোনো কার থাকে, আপনার ড্রাইভার থাকে, আপনি গাড়িতে যাচ্ছেন, আপনার ড্রাইভার কোনো কিছু করে বসলো, আপনি কিন্তু তার জন্য লাইবিলিটি নিতে বাধ্য, বিকজ সেই ড্রাইভারটি আপনার সার্ভেন্ট সেই ক্ষেত্রে। এবার সার্ভেন্ট শব্দটা আমরা ইউজ করতে একটু অফেন ফিল করি, আমরা তার বদলে আমরা এমপ্লয়ি ইউজ করি। এটা যেহেতু ব্রিটিশ পিরিয়ডে বা ইংলিশ ল যেখানে সার্ভেন্ট ইউজ হয়, তো সাধারণ ভাষায় আমরা এমপ্লয়ি বলে থাকি, যেটা শুনতে একটু ভালো লাগে। তো এবার এই পার্টের পরে যে বিষয়টি নিয়ে আমি ডিসকাশন করব সেটা হলো আপনার নেগলিজেন্স। নেগলিজেন্স টর্টের একটা খুব গুরুত্বপূর্ণ এসেনশিয়ালস তো বটে, কিন্তু নেগলিজেন্স একটা নিজেও আলাদা একটা টর্ট, যেখানে আপনার কিছু লিগ্যাল ডিউটি রয়েছে, আপনি সেই লিগ্যাল ডিউটিটা পালন করলেন না, আপনার ডিউটি টু কেয়ার ছিল, আপনি সেটা না করার জন্য অপোজিট পার্সনের লস হলো বা তাকে ড্যামেজ ফেস করতে হলো যেটা আনলিকুইডেড, তাহলে এটা একটা ব্যক্তিগতভাবে বলতে পারেন এটা হলো নেগলিজেন্স। এবার এই যে নেগলিজেন্স রয়েছে, এই নেগলিজেন্স মেডিকেল নেগলিজেন্সও হয়। যেরকম আমি খুব সাধারণ বলি, আপনি কোনো ডাক্তারের কাছে যদি যান, তো ডাক্তারের রেসপন্সিবিলিটি কি? আপনাকে শুনে দেখে বুঝে তারপর আপনার ট্রিটমেন্ট করা। এখন যদি তিনি যদি তার মেডিকেল প্রফেশনের মধ্যে যদি নেগলিজেন্স করেন, মানে আপনার কথা শুনলেন না, কোনো কিছু বুঝলেন না, জাস্ট আপনাকে একটা মেডিসিন প্রেসক্রাইব করে দিলেন, আর আপনার যদি কোনো রকম কোনো লস আপনাকে ফেস করতে হলো, অবভিয়াসলি এটা মেডিকেল নেগলিজেন্স হিসাবে কাউন্ট করা হবে এবং প্রফেশনাল নেগলিজেন্স হিসাবেও কাউন্ট করা হবে। এরপরে আমি যদি বলি আপনাদেরকে, যেরকম একটা আছে, এখানে একটা কেস আছে, আমি খুব সিম্পল ভাবে যদি আমি বুঝাই, আপনি একটি ভাবেন এটি ক্যান কিনলেন, কার্বোনেটেড ওয়াটারের আপনি একটি ক্যান কিনলেন, যেটা আপনি যে কোনো দোকানে পেয়ে যেতে পারেন, আপনি বুঝতে পারছেন আশা করি, কোল্ড ড্রিঙ্ক যেটাকে আমরা বলে থাকি সচরাচর। তো ভাবেন আপনি সেই কোল্ড ড্রিঙ্কটা খাচ্ছেন, খাওয়ার পরে আপনি দেখলেন কোল্ড ড্রিঙ্কটির নিচে একটি শামুক আছে, তাহলে আপনি তার জন্য অসুস্থ হলেন। এবার আপনি কি করবেন? যেই কোম্পানির আপনি কোল্ড ড্রিঙ্কটা খাচ্ছিলেন, সেই কোম্পানির এগেনস্টে আপনি নেগলিজেন্সের অবশ্যই সুট পিটিশন দিবেন, আপনি ড্যামেজ চাইবেন। কেন? কারণ আজকে সেই ম্যানুফ্যাকচারিং কোম্পানির রেসপন্সিবিলিটি যে তাকে প্রপারলি সেই জিনিসটাকে ম্যানুফ্যাকচার করা উচিত, তার নেগলিজেন্সের জন্য একটা পার্সনকে সাফারার হতে হলো, তাহলে সে তো কম্পেনসেশন পেমেন্ট করতে বাধ্য। ডং ভার্সেস স্টিভেনসন কেস এটা। এবার আমি যদি আসি আপনার নুইসেন্সের দিকে, তাহলে নুইসেন্স এক প্রকার ভাবে আপনি আপনার প্রপার্টিকে এনজয় করছেন বা লিগ্যাল রাইট এনজয় করছেন, কিন্তু আপনার কারো দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছেন আপনার রাইট বা প্রপার্টিকে এনজয় করতে। এটাকে এক কথা আপনি বলতে পারেন নুইসেন্স। নুইসেন্স সচরাচর দু প্রকারের হয়, একটা প্রাইভেট নুইসেন্স, একটা হলো পাবলিক নুইসেন্স। প্রাইভেট নুইসেন্স ইন দ্য সেন্স যদি আমি আপনাকে বুঝাই, যদি আমার কোনো অ্যাক্টিভিটির জন্য আপনি আপনার প্রাইভেট প্রপার্টি বা আপনার ইন্ডিভিজুয়ালি আপনার কোনো সমস্যা হচ্ছে, যে আমি আপনার রাইট ভায়োলেশন করছি, সেটাকে প্রাইভেট নুইসেন্স বলে। এবং পাবলিক নুইসেন্স যদি আমি মাল্টিপল পাবলিকের যদি কোনো রকম সমস্যা সৃষ্টি করি, অ্যাজ এন এক্সাম্পল আমি যদি বলি আপনাকে, আপনি হসপিটালের সামনে যদি জোরে হর্ন বাজান বা ডিজে বাজান, তো এটা এক প্রকারের ভাবে কিন্তু পাবলিক নুইসেন্স করছেন আপনি। আর প্রাইভেট নুইসেন্স ইন দ্য সেন্স, আপনি যদি রাত্রিবেলা ভাবেন আপনি খুব জোরে সাউন্ডে গান শুনছেন, বা আপনি কারো প্রপার্টির মধ্যে নোংরা ফেলে দিচ্ছেন বা কিছু করছেন, তো সেটা এক প্রকার ভাবে প্রাইভেট নুইসেন্স। কেন? আপনার জন্য আপনার পাশের জন্য সমস্যা সৃষ্টি হচ্ছে। আপনি আপনার যেরকম প্রপার্টি বা আপনার রাইটকে এনজয় করতে পারবেন, ঠিক আপনাকে এটা নজর রাখতে হবে আপনার পাশের জন্য যেন আপনার দ্বারা সেই রাইট বা প্রপার্টি এনজয় করতে বাধাপ্রাপ্ত না হয়। কেন? যেরকম আপনার অধিকার রয়েছে আপনার প্রপার্টি বা রাইটকে এনজয় করা, আপনার পাশের জনেরও অধিকার রয়েছে তার প্রপার্টি বা তার রাইটকে এনজয় করা। কিন্তু আপনি যদি ওভার রাইটটাকে অতিরিক্ত ব্যবহার করেন, যার জন্য সেটা লিমিট ক্রস করে গিয়ে অন্যের রাইটকে ভায়োলেশন করে, তো সেটা এক প্রকার ভাবে বলতে পারেন প্রাইভেট নিউসেন্সের মধ্যে পড়ে। এরপরে এখানে একটা জিনিস রয়েছে যে নো ফল্ট লাইবিলিটি। নো ফল্ট লাইবিলিটির মধ্যে তো আমি আপনাকে ভাইকারিয়াস লাইবিলিটির বিষয় বললাম, এছাড়াও দুটো রয়েছে, একটা স্ট্রিক্ট লাইবিলিটি, একটা অ্যাবসলিউট লাইবিলিটি। স্ট্রিক্ট লাইবিলিটি বলতে বোঝায় যেখানে আপনি স্ট্রিক্টলি লাইবেল হবেন। তো এখানে খুব সিম্পল ভাবে যদি আমি বলি, এখানে একটা কেস রয়েছে রেলেন্ট ভার্সেস ফ্লেচারের কেস। এই কেসটি হলো ল্যান্ডমার্ক কেস, যার দ্বারা স্ট্রিক্ট লাইবিলিটিকে সম্পূর্ণরূপে ভালো করে বোঝানো হয়। আমি খুব সাধারণভাবে আপনাকে একটা উদাহরণ দিই। ভাবুন আপনার বাড়ির মধ্যে আপনি একটি কুয়ো বানাচ্ছেন, ওকে। এবার এই কুয়ো বানানোর জন্য আপনাকে মাটির থেকে জল তুলতে হচ্ছে। এবার আপনি জল তুলে কি করলেন? আপনি পাশের বাড়িতে দিয়ে দিলেন।
পাশের বাড়িতে ফুলের বাগান ছিল, সব ছিল, আপনার করা অ্যাক্টিভিটির জন্য কি হলো, পাশের বাড়ির ফুলের বাগান যাবতীয় যা কিছু সব নষ্ট হয়ে গেল। আপনি তার জন্য দায়ী হবেন না কেন? আপনি আপনার প্রপার্টি এনজয় করুন, রাইট এনজয় করুন, কিন্তু আপনার জন্য যদি অন্যের প্রপার্টি ড্যামেজ বা কোনো রকম রাইট ভায়োলেশন হয়, আপনি তার জন্য স্ট্রিক্টলি লাইবেল, কম্পেনসেশন পে করার জন্য স্ট্রিক্ট লাইবিলিটিতে আপনি আসবেন। এবার এখানে একটা বিষয় রয়েছে যে এই স্ট্রিক্ট লাইবিলিটির কেসে কোনো হ্যাজার্ডিয়াস সাবস্টেন্স, অ্যাকচুয়ালি আপনি যদি আপনার প্রপার্টির মধ্যে কোনো হ্যাজার্ডিয়াস সাবস্টেন্স মানে কোনো ক্ষতিকর বস্তু আপনি ব্যবহার করেন, সেটা যদি কোনো রকমভাবে এসকেপ হয়, বাইরে বেরিয়ে যায় এবং জনগণের ক্ষতি করে, আপনি তার জন্য স্ট্রিক্টলি লাইবেল। এবার এখানে আপনি কিছু জেনারেল ডিফেন্স পাবেন, যেটা আপনি অলরেডি আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বুঝিয়েছি, যেটা হলো আপনার ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া, অ্যাক্ট অফ গড, থার্ড পার্টি ইন্টারফেরেন্স, একটা আপনার ওই স্ট্যাটিউটারি অথরিটি হতে পারে, আপনার ওই প্লেন্টিভ দ্য রংডার হতে পারে, ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া হতে পারে, বেসিক্স যেগুলো আমরা পড়েছি আগে। আর অ্যাবসলিউট লাইবিলিটিতে আপনার পার্থক্যটা এটাই যে স্ট্রিক্ট লাইবিলিটি আর অ্যাবসলিউট লাইবিলিটি বলতে গেলে সেমই, কিন্তু এই অ্যাবসলিউট লাইবিলিটিতে আপনি কোনো রকম ভাবে কোনো ডিফেন্স পাবেন না, আপনি কোনো জেনারেল ডিফেন্স এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে এই যে অ্যাবসলিউট লাইবিলিটি অ্যাকচুয়ালি ভোপাল গ্যাস লিক কেসের থেকে এসেছে। 1986 সালে সুপ্রিম কোর্ট এই অ্যাবসলিউট লাইবিলিটির যে কনসেপ্ট বা ডক্টরিন, এটাকে ভারতে নিয়ে এসেছে। আপনারা জানেন হয়তো যে 84 দশকে একটা খুব ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যেটা হলো ভোপাল গ্যাস লিক কেস। এবার ভোপাল গ্যাস লিক কেসের ঘটনাটা এরকম যে ইউনিয়ন কার্বাইড বলে একটি কোম্পানি ছিল, সেই কোম্পানিতে হঠাৎ একদিন রাত্রিবেলা ডিসেম্বর মাসের রাতে গ্যাস লিক হয়ে যায়, যেটা মিথাইল আইসোসিনেট গ্যাস ছিল। সেই 40 টন গ্যাস লিক হয়ে যাওয়ার কারণে চারিদিকে শহরটা একটা গ্যাস চেম্বারে পরিণত হয়ে যায় এবং বহু মানুষ সেখানে মারা যায় এবং বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয় তার জন্য। তো সেই ক্ষেত্রে নর্মালি এখানে কোম্পানিকে লাইবেল করা হয় এবং কোম্পানি সেই অ্যাবসলিউট লাইবিলিটির উপর বেস করে কোম্পানি আপনাদের কম্পেনসেশন পে করতে বাধ্য হয় সেই ক্ষতিকর মানুষদেরকে। তো এটা হলো খুব সিম্পল কেস, যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভয়াবহ, কিন্তু খুব ল্যান্ডমার্ক কেস, ভোপাল গ্যাস লিক কেস অ্যান্ড ওলিয়াম গ্যাস লিক কেস, যেটা আমরা এমসি মেহতা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া বলে আমরা জানি। তো আজকে যে টপিকটা আমি পড়ালাম, সেই টপিকে আমরা ডিসকাশন করলাম নুইসেন্স, নেগলিজেন্স, ভাইকারিয়াস লাইবিলিটি, জেনারেল ডিফেন্স, আপনার ডেফিনেশন অফ টর্ট। এছাড়া যদি কিছু বিষয় নিয়ে আরো ডিসকাশন করতে চাই, তাহলে আমি আপনাদের আজকে বুঝাবো, চলেন আপনাদের সাথে আজকে ডিসকাশন করি আমি কনজিউমার প্রোটেকশন নিয়ে। কনজিউমার প্রোটেকশন আসলে 1986 সালে কনজিউমার বলতে বোঝায় সেই ব্যক্তিদেরকে যাদের হলো মানে যে কোনো জিনিস কেনে বা গুডস বা সার্ভিস সে নেয়, তাকে বলে কনজিউমার। এবার এই কনজিউমারের কিছু অধিকার রয়েছে, এই অধিকারকে রক্ষা করার জন্য, কনজিউমারকে তার অধিকার সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য, তাকে স্পিডি রিকভারি দেওয়ার জন্য 1986-এ পার্লামেন্টের থ্রুতে এই লটিকে পাস করা হয়, যেটির নাম হলো কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 বা ক্রেতা সুরক্ষা আইন 1986। এখানে পরিষ্কার করে বোঝায় কনজিউমার বলতে তাকে যে কোনো সার্ভিস বা কোনো গুডস নিচ্ছে নিজের ব্যবহারের জন্য। ওকে, এবার এই কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে 3টে ডিভিশন করা হয়, একটা ডিস্ট্রিক্ট লেভেলে, একটা স্টেট লেভেলে, একটা আপনার ন্যাশনাল লেভেলে। আপনি যদি কোনো গুডস বা সার্ভিস নিয়ে থাকেন যার মূল্য 1 টাকা থেকে শুরু করে 20 লক্ষ টাকার মধ্যে, এবং সেটা নিয়ে যদি আপনার কোনো ডিসপিউট হয়, আপনি যাবেন ডিস্ট্রিক্ট ডিসপিউট রেড্রেসালে, যেটা আমরা ডিস্ট্রিক্ট ফোরাম বলে থাকি। এবং 20 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকার মধ্যে যদি আপনার কোনো ক্ষতি হয়ে থাকে, যা সার্ভিস বা গুডস আপনি নিয়েছেন, সেই বিষয়ে যদি আপনার কোনো মামলা থাকে করতে চান, তাহলে আপনাকে কমপ্লেন রেজিস্টার করতে হবে স্টেট ফোরামে। আর 1 কোটি টাকার উপরে যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি যাবেন ন্যাশনাল ফোরামে। এটাই হলো বেসিক জিনিস। আজকের জন্য এইটুকুই থাক, নমস্কার। Thank you for learning with Vivas One Educational Foundation. For contents like this, follow us on Facebook and Instagram today.